ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 7-এর ইংলিশের লেসন 12 মাই ডায়েরি এটা পড়াবো। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি টিপে দিও। মাই ডায়েরি এটি লেখা হচ্ছে অ্যান ফ্র্যাঙ্কের। প্রথমে লেখিকা অ্যান ফ্র্যাঙ্ক সম্পর্কে জেনে নেওয়া যাক। দ্য ফলোয়িং এক্সার্পটস হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য বুক টাইটেলড অ্যান ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল বাই অ্যান ফ্র্যাঙ্ক। নিচের যেটা লেখা সেটা অ্যান ফ্র্যাঙ্কের একটা বই ছিল লেখা, অ্যান ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, এই বই থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে টেক্সটটা পড়তে চলেছি সেটা অ্যান ফ্র্যাঙ্কেরই লেখা একটা বই, অ্যান ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, এখান থেকে নেওয়া হয়েছে। অ্যান ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন অন June 12, 1929 ইন ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। অ্যান ফ্র্যাঙ্ক জন্মেছিলেন জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে 1929 সালের 12ই জুন। In her diary, Anne Frank records her experiences during 1942 when she and her family fled their home in Amsterdam and went hiding for the next 2 years in the secret annex of an old office building. 1942 সালের অভিজ্ঞতা অ্যান ফ্র্যাঙ্ক এই লিখে রেখেছিলেন যখন সে এবং তার পরিবার তাদের আমস্টারডামের বাড়ি থেকে পালিয়ে গিয়ে পুরনো এক অফিস বাড়ির সিক্রেট অ্যানেক্সে পরবর্তী 2 বছর লুকিয়ে কাটিয়েছিলেন। The extract deals with the experiences just before she and her family went into hiding. এই যে টেক্সটটা আমরা পড়তে চলেছি সেটা তার এবং তার ফ্যামিলি বা পরিবারের লুকিয়ে থাকার যে অভিজ্ঞতা সেটারই বর্ণনা। তাহলে এবার টেক্সটটা স্টার্ট করছি। প্রথমে দেখো ইউনিট 1, সানডে 14th June 1942, অর্থাৎ 14ই জুন 1942 সাল, এই দিনটি ছিল রবিবার। অন ফ্রাইডে June 12th I woke up at 6 o'clock and no wonder it was my birthday. বলছে যে 12 তারিখ, জুন মাসের 12 তারিখ শুক্রবার আমি সকাল 6টার সময় ঘুম থেকে জেগে উঠলাম, আর অবাক হওয়ার কিছু নেই, ওই দিনটি ছিল আমার বার্থডে বা জন্মদিন। But of course I was not allowed to get up at that hour. So I had to control my curiosity until 6:45. কিন্তু অবশ্যই আমাকে তখনই উঠতে দেওয়া হলো না, তাই আমাকে আমার কিউরিওসিটি বা কৌতূহল নিয়ন্ত্রণে রাখতে হলো 6:45 পর্যন্ত। Then I could bear it no longer and went to the dining room where I received a warm welcome from Murtue the cat. তারপর আর আমি সহ্য করতে পারলাম না অপেক্ষা করতে, চলে গেলাম ডাইনিং রুমে, যেখানে আমি একটা অভ্যর্থনা পেলাম, উষ্ণ অভ্যর্থনা। ওয়ার্ম ওয়েলকাম মানে হচ্ছে উষ্ণ অভ্যর্থনা পেলাম। কার কাছ থেকে? মূর্তুয়ের কাছ থেকে। এই মূর্তুয়েকে, এটা একটা বিড়াল, এই বিড়ালের কাছ থেকে অ্যান ফ্র্যাঙ্ক উষ্ণ অভ্যর্থনা পেল। Soon after 7 I went to mommy and daddy and then to the sitting room to undo my presents. 7টার ঠিক পরেই আমি মা ও বাবার কাছে গেলাম এবং তারপর গেলাম বসার ঘরে আমার উপহারগুলি খোলার জন্য। The first to greet me was you, possibly the nicest of all. প্রথমেই আমাকে অভ্যর্থনা জানালে হচ্ছে তুমি, সম্ভবত সমস্ত উপহারের মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে তুমি, এবং তুমি আমাকে প্রথম অভ্যর্থনা জানালে। Then on the table there were a bunch of roses, a plant and some peonies and more arrived during the day. তারপর টেবিলের উপর রাখা ছিল একগোছা গোলাপ, একটি চারা গাছ এবং কিছু পিওনি ফুল। পিওনিজ হলো এক ধরনের ফুল, এবং সারাদিনে আরও অনেক কিছু এলো। I got masses of things from mommy and daddy and was thoroughly spoiled by various friends. বাবা এবং মায়ের কাছ থেকে আমি অনেক জিনিস পেলাম এবং বিভিন্ন বন্ধুদের কাছ থেকে ভালোবাসার প্রশ্রয় পেলাম। স্পয়েলড মানে হচ্ছে ভালোবাসা, তার সাথে হচ্ছে প্রশ্রয় পাওয়া। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক তার বন্ধুদের কাছ থেকে এতটা ভালোবাসা পেল যে সেটাকে প্রশ্রয় বলা চলে, অর্থাৎ অতিরিক্ত ভালোবাসা পেয়ে গেল। Among other things I was given camera obscura,
a party game, lots of sweets, chocolates, a puzzle, a brooch, Tales and Legends of the Netherlands by Joseph Cohen, Daisy's Mountain Holiday, a terrific book, and some money. তাহলে অ্যান ফ্রাঙ্ক বলছে যে আমাকে অন্যান্য আর যে সমস্ত জিনিস দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল এক ধরনের ক্যামেরা অবস্কিউরা, বলা হচ্ছে ক্যামেরা অবস্কিউরা, এক ধরনের সুছিদ্রিত ক্যামেরা, এই টাইপ অফ পিন হোল ক্যামেরা, অর্থাৎ যেখানে ছিদ্র রয়েছে যে ক্যামেরাতে, এই ধরনের ক্যামেরা পেয়েছিল। একটি পার্টি গেম, অর্থাৎ একসাথে খেলা যায় এরকম একটা খেলার উপকরণ পেয়েছিল, অর্থাৎ অনেক কজন মিলে একসাথে খেলা যায় এরকম একটা গেম পেয়েছিল। লটস অফ সুইটস, প্রচুর পরিমাণে মিষ্টি, চকলেটস, এ পাজল মানে হচ্ছে একটা ধাঁধা, একটা গেম যেটাতে একটা ধাঁধা, অর্থাৎ একটা ধাঁধা থাকবে, সেটাকে সলভ করতে হবে, তার সমাধান করতে হবে। আর কি পেয়েছিল? একটা জামার ওপরে লাগানোর ব্রুচ পেয়েছিল। ব্রুচ মানে হচ্ছে এ পিস অফ জুয়েলারি ফর উইমেন হুইচ ইজ ফ্যাসেন্ড অন টু ক্লোথস উইথ এ পিন, অর্থাৎ মহিলাদের জন্য বা মেয়েদের জন্য নিজেদের জামার ওপরে পরার জন্য এক ধরনের জুয়েলারি বা গয়না, যেটাকে পিনের মাধ্যমে জামায় বা ড্রেসের ওপর লাগানো থাকে। সাধারণত মহিলারা এই ধরনের ব্রুচ পরে যাতে ড্রেসটা আরও সুন্দর লাগে। তাহলে অ্যান ফ্রাঙ্ক ব্রুচও পেয়েছিল। এছাড়া জোসেফ কোহেনের নেদারল্যান্ডসের পৌরাণিক ও রূপকথার কাহিনীর বইও পেয়েছিল। জোসেফ কোহেন হচ্ছেন একজন লেখক, তার একটি বই, সেটা হচ্ছে যে টেলস অ্যান্ড লেজেন্ডস অব দ্য নেদারল্যান্ডস, অর্থাৎ নেদারল্যান্ডের পৌরাণিক ও রূপকথার গল্পের বই। ডেইজির লেখা মাউন্টেন হলিডে একটি দুর্দান্ত বই, অর্থাৎ এটা এই যে মাউন্টেন হলিডে একটা বইয়ের নাম, যেটা লেখা হচ্ছে ডেইজির, এটা একটা খুব দুর্দান্ত বই এবং কিছু টাকাও পেয়েছিল অ্যান ফ্রাঙ্ক। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, এখন আমি গ্রিস ও রোমের রূপকথা বা পৌরাণিক যে কাহিনী রয়েছে সেই বইটাও কিনতে পারি, চমৎকার বিষয়। অর্থাৎ অ্যান ফ্রাঙ্কের গ্রিস এবং রোমের পৌরাণিক কাহিনীর গল্পের বই পড়তে খুব ভালো লাগতো। দেন লাইজ কল্ড ফর মি অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, তারপর লাইজ আমাকে ডাকলো এবং আমরা স্কুলে চলে গেলাম। ডিউরিং রিসেস আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কিটস অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স। রিসেস মানে হচ্ছে এ পিরিয়ড অফ ফ্রি টাইম বিটুইন ক্লাসেস অ্যাট স্কুল, অর্থাৎ ক্লাসে দুটো পিরিয়ডের মাঝে যে বিরতি থাকে সেই বিরতির সময়টাকে বলা হচ্ছে রিসেস। তো অ্যান ফ্রাঙ্ক বলছে যে সেই দুটো ক্লাসের মাঝে যে ফাঁকা সময় থাকে সেই বিরতির সময় আমি প্রত্যেককে মিষ্টি বিস্কুট খাওয়ালাম এবং তারপরে আবার আমাদের পড়াশোনায় ফিরে যেতে হলো। নাও আই মাস্ট স্টপ, এবার আমাকে এখানে থামতেই হবে। বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস, বিদায়, গুড বাই জানালো, আমরা দারুণ বন্ধু হতে চলেছি। প্যালস মানে হচ্ছে ফ্রেন্ডস বা বন্ধু। এরপরে দেখো ইউনিট 2, মন্ডে 15th জুন 1942, অর্থাৎ এই দিনের কথা এবার অ্যান ফ্রাঙ্ক বলতে চলেছে। 15ই জুন 1942 সাল, সেই দিনটা ছিল সোমবার। আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন, রবিবার বিকেলে আমার জন্মদিনের পার্টি বা অনুষ্ঠান ছিল। উই শোড এ ফিল্ম দ্য লাইট হাউস কিপার হুইচ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়েড। দ্য লাইট হাউস কিপার নামে একটি ছায়াছবি বা সিনেমা আমরা দেখিয়েছিলাম, যেটি আমার স্কুলের বন্ধুরা খুবই এনজয় করেছিল, উপভোগ করেছিল পুরোপুরি। উই হ্যাড এ লাভলি টাইম, সেই দিনটাতে আমাদের সুন্দর সময় কেটেছিল। দেয়ার ওয়্যার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, অনেক ছেলে মেয়ে ছিল। ফর ইয়ার্স লাইজ গুসেন্স অ্যান্ড স্যানে হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস, অনেক বছর ধরে লাইজ গুসেন্স অ্যান্ড সানে হাউটম্যান আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। অর্থাৎ অ্যান ফ্রাঙ্কের ভালো দুজন বন্ধুর নাম এবার জানা গেল, একটা হচ্ছে লাইজ গুসেন্স এবং সানে হাউটম্যান। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি দি ওয়াল অ্যাট দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, তখন থেকেই
ইহুদি সেকেন্ডারি স্কুলের জোপি দ্য ওয়ালকে আমি জানতে পারি। উই আর টুগেদার এ লট অ্যান্ড শি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড। আমরা প্রচুর একসাথে থেকেছি এবং এখন ওই আমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে অ্যান ফ্র্যাঙ্কের বেস্ট ফ্রেন্ডের নামও আমরা জানতে পারলাম এখানে। অ্যান ফ্র্যাঙ্কের বেস্ট ফ্রেন্ড হলো জোপি দি ওয়াল। Lies is more friendly with another girl and Sunny goes to different school where she has made new friends. অন্য একটা মেয়ের সাথে লাইসের বেশি বন্ধুত্ব রয়েছে আর সান্নে অন্য একটা স্কুলে চলে গেছে যেখানে সে নতুন বন্ধুও পেয়েছে। এইবারে দেখো ইউনিট 3 স্যাটারডে 20th জুন 1942, অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক এবার এই দিনটির কথা বলতে চলেছে। তারিখটা ছিল 1942 সালের 20 জুন, 20 জুন। সেই দিনটা ছিল হচ্ছে শনিবার। I haven't written for a few days because I wanted first of all to think about my diary. আমি কয়েকদিন কিছু লিখিনি কারণ প্রথমে আমি আমার ডায়েরি সম্পর্কে কিছু ভাবতে চেয়েছিলাম। It's an odd idea for someone like me to keep a diary, not only because I have never done so before, but because it seems to me that neither I nor for that matter anyone else will be interested in the unbosomings of a 13-year-old schoolgirl. আমার মতো কারোর কাছে ডায়েরি লেখাটা এক অদ্ভুত ব্যাপার, এক অদ্ভুত ধারণা। শুধু এই কারণে নয় যে আগে আমি কোনো দিন লিখিনি ডায়েরি, বরঞ্চ এটি আমার কাছে মনে হয় শুধু আমি নই, অন্য কেউই কখনো একটি 13 বছরের স্কুলের মেয়ের বলা মনের কথার প্রতি আকৃষ্ট হবে। অর্থাৎ একজন 13 বছর বয়সী মেয়ে তার কথা পড়বে, লোকের ডায়েরিতে কি লিখেছে না লিখেছে সেটা পড়ে আকৃষ্ট হবে, এরকম তো কেউই নেই। কারণ অ্যান ফ্র্যাঙ্কের যখন বয়স 13 বছর সে তখন ডায়েরি লেখা স্টার্ট করেছিলেন। তো সেই জন্য অ্যান ফ্র্যাঙ্ক বলছে যে একজন 13 বছর বয়সের স্কুলের মেয়ের ডায়েরি পড়বে এরকম কারোর মানসিকতা ছিল না। স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, তবুও তাতে কী বা এসে যায়। অ্যান ফ্র্যাঙ্ক বলছে যে তার এসবে কিছু এসে যায় না। অর্থাৎ কেউ যদি ভাবে যে একটা 13 বছরের মেয়ের ডায়েরি লিখবে এবং এটা তার কাছে যদি অদ্ভুত একটা ধারণা মনে হয় তাহলে তার কিছু করার নেই। কারণ তার কাছে নিজেও ডায়েরি লেখাটা এক অদ্ভুত ধারণা ছিল। কারণ এটা নয় যে সে প্রথম লিখছে ডায়েরি, এর আগে তো ডায়েরি লেখেনি কোনো দিন। কিন্তু সেটা কিন্তু কারণ ছিল না, কারণটা ছিল এটাই যে আমার কাছে মনে হয় যে শুধু আমি নই, অন্য কেউই কখনো একটা 13 বছরের স্কুলের মেয়ের বলা মনের কথার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু তবুও আমি সেসবে গুরুত্ব দিতে চাই না, আমার যেটা ইচ্ছা হচ্ছে আমি সেটাই করতে চাই। অ্যান ফ্র্যাঙ্কের এটাই বক্তব্য। আই ওয়ান্ট টু রাইট, but more than that I want to bring out all kinds of things that lie buried deep in my heart. আমি লিখতে চাই, কিন্তু তার চেয়েও বড় কথা হলো, তার চেয়েও বেশি আমি সমস্ত ধরনের জিনিস তুলে আনতে চাই যা আমার হৃদয়ের গভীরে প্রথিত আছে। অর্থাৎ আমার মনের মধ্যে যা কিছু লুকিয়ে রয়েছে সমস্ত কথাগুলো সেগুলো আমি লিখতে চাই এই ডায়েরিতে। There is a saying that paper is more patient than man. একটা চলতি কথা আছে যে কাগজ মানুষের চেয়ে অনেক ধৈর্যশীল। It came back to me on one of my slightly melancholy days while I sat chin in hand, feeling too bored and limp even to make up my mind whether to go out or stay at home. এই যে কথাটি, এই কথাটি আমার মনে হলো আমার এক মন খারাপের দিনে, একটু মন খারাপের দিন। মেলানকলি ডেজ মানে হচ্ছে মন খারাপের দিন, অর্থাৎ যেদিন অ্যান ফ্র্যাঙ্কের মনটা একটু খারাপ ছিল সেই দিন তার এই চলতি কথাটা মনে এলো যে কাগজ হচ্ছে মানুষের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল। অ্যান ফ্র্যাঙ্ক বলছে যে যখন তিনি সেই দিন ওই যে মন খারাপের দিনে চিবুকে হাত রেখে আমি বসেছিলাম, খুব বিরক্ত এবং দুর্বল লাগছিল এবং কিছুতেই মনস্থির করতে পারছিলাম না যে বাইরে বের হব নাকি ঘরের মধ্যেই থাকব। অর্থাৎ সেই দিন অ্যান ফ্র্যাঙ্কের প্রচণ্ড মন খারাপ করছিল এবং সে চিবুকে হাত রেখে বসেছিল চুপচাপ,
খুব বিরক্ত লাগছিল এবং দুর্বলও লাগছিল এবং কিছুই বুঝতে পারছিল না, নিজে মনের মধ্যে ঠিক করতে পারছিল না যে আজ আমি বাড়িতেই কাটাবো, বাড়ির ভেতরেই কাটাবো, না বাইরে বের হব। ইয়েস, there is no doubt that paper is patient, and as I don't intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. হ্যাঁ, এতে কোনো সন্দেহই ছিল না, মানে কোনো সন্দেহই নেই যে কাগজ ধৈর্যশীল, এবং আমার কখনোই ইচ্ছা নেই যে ডায়েরি, এই যে গর্ভের নাম ধারণ করা কার্ডবোর্ডের মলার দেওয়া নোটবইটি কাউকে দেখানোর। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্কের ইচ্ছা ছিল না যে তার ডায়েরিটা অন্য কাউকে দেখানোর, ওর ইচ্ছাই ছিল না এটা। সেজন্য বলেছে যে এই যে লেখা ডায়েরি বলে উপরে যে লেখা আছে, এই গর্ভের নাম ধারণ করা কার্ডবোর্ডের যে মলার দেওয়া এই নোট বইটা অন্য কাউকে দেখানোর ইচ্ছা আমার ছিল না। আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, বয় অর গার্ল, প্রবাবলি নোবডি কেয়ার্স। যদি না আমি এমন মেয়ে বা ছেলে কোনো বন্ধু পাই, হয়তো কেউ দেখতেও চাইবে না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, দ্য রিজন ফর মাই স্টার্টিং এ ডায়েরি। আর এখন আমি একেবারে বিষয়টির প্রথম দিকে অর্থাৎ গোড়ায় আসছি, আমার ডায়েরি লেখার কারণ, শুরু করার কারণ সম্পর্কে জানাতে। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড। এটার কারণ হলো এটাই যে আমার এমন কোনো প্রকৃত বন্ধু নেই। প্রকৃত বন্ধু নেই বলেই আমি কিন্তু আমার ডায়েরি লেখাটা শুরু করেছিলাম। লেট মি পুট ইট ক্লিয়ারলি, since no one would believe that a girl of 13 feels herself quite alone in the world, nor is it so. এখন ব্যাপারটি পরিষ্কার করে লেখা যাক, যেহেতু কেউই বিশ্বাস করবে না যে একজন 13 বছরের একজন মেয়ে পৃথিবীতে নিজেকে একেবারে একাকী মনে করে, এটি এমনটিও ছিল না। I have darling parents and a sister of 16. আমার প্রিয় বাবা মা আছে এবং 16 বছরের একটা দিদিও আছে। I know about 30 people whom one might call friends. আমি প্রায় 30 জন লোককে চিনি যাদেরকে বন্ধু বলা যেতে পারে, অর্থাৎ অন্যরা যাদেরকে বন্ধু বলবে এরকম 30 জন লোককে আমি চিনি। I have relations, aunts and uncles who are darlings too, a good home. No, I don't seem to lack anything. আমার অনেক আত্মীয় ছিল, কাকিমা, কাকুরা, যারাও আমার খুব প্রিয়, একটা সুন্দর বাড়ি আছে। না, আমাকে দেখে তো কোনো কিছুর অভাব আছে বলে মনে হয় না। অর্থাৎ কেউ এটা বলতে পারবে না যে আমার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের অভাব রয়েছে, বা আমি খুব একা নিঃসঙ্গ রয়েছি। আমি যে একা ফিল করি বা নিঃসঙ্গ বোধ করি সেটা কেউ ভাবতেও পারবে না, কারণ আমার বাবা মা রয়েছে, দিদি রয়েছে 16 বছরের, এছাড়া আমি এরকম 30 জনকে চিনি বা জানি যাদের বন্ধু বলা চলে। আবার এরকম আমার আত্মীয় স্বজনও প্রচুর রয়েছে, অর্থাৎ কেউই দেখে বুঝতে পারবে না যে আমি কখনো কখনো একা বোধ করি, নিঃসঙ্গ বোধ করি। বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, জাস্ট ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর। কিন্তু সমস্ত বন্ধুর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক একই রকম, কেবলমাত্র মজা করা, ঠাট্টা করা, এর বেশি কিছুই না। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। সাধারণ ধরনের কোনো কথাবার্তার বাইরের কোনো কথা আমি তাদের বলতে পারি না, কখনোই বলতে পারিনি। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাবল। আমরা কখনোই ঘনিষ্ঠতর হতে সমর্থ হইনি, অর্থাৎ ঘনিষ্ঠ হতে পারিনি এতটা ঘনিষ্ঠ যে আমরা সাধারণ কথাবার্তা বাইরে গিয়েও অন্য ধরনের একটু কথাবার্তা বলবো। এটাই ছিল বা সেটি হলো সমস্যার মূল কারণ। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক বলছে যে অ্যান ফ্র্যাঙ্কের প্রচুর ফ্রেন্ডস বা বন্ধুবান্ধব ছিল, কিন্তু তাদের সাথে সাধারণ ধরনের কথাবার্তা ছাড়া, অর্থাৎ যে ধরনের কথাবার্তা চলতো সেগুলোই চলতো। মানে তার অ্যান ফ্র্যাঙ্কের যে মনের ভেতর, তার হৃদয়ে যে
কথাগুলো সেগুলো কিন্তু বলতে পারতো না, অর্থাৎ ততটাও ঘনিষ্ঠ হতে পারতো না সেই বন্ধুবান্ধবদের সাথে যে তার মনের মধ্যে থাকা, হৃদয়ের মধ্যে থাকা কথাগুলো সে বলবে। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, বাট এনিওয়ে দেয়ার ইট ইজ এ স্টাববর্ন ফ্যাক্ট অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। সম্ভবত আমার আত্মবিশ্বাসের অভাব ছিল, হয়তো আমার কনফিডেন্স কম ছিল, সেই জন্য আমি হয়তো বলতে পারতাম না। কিন্তু যাই হোক, ব্যাপারটি ওইরকমই, একটি অপরিবর্তনীয় ব্যাপার, অর্থাৎ যেটাকে কখনোই চেঞ্জ করা যাবে না। স্টাববর্ন মানে হচ্ছে একঘুঁয়ে, অর্থাৎ যে ব্যাপারটাকে চেঞ্জ করা যাবে না, এবং মনে হতো এই ব্যাপারে আমি বোধহয় কিছুই আর করতে পারবো না। হেন্স দিস ডায়েরি, সেই জন্যই এই ডায়েরি লেখা। In order to enhance in my mind's eye the picture of the friend for whom I have waited so long, I don't want to set out a series of bald facts in a diary like most people do, but I want this diary itself to be my friend, and I shall call my friend Kitty. আমার মনের মধ্যে যে বন্ধুর ছবিটা মানে আরও ফুটিয়ে তোলার জন্য, সেটাকে আরও বেশি উন্নত করার জন্য, যে বন্ধুর জন্য আমি এতকাল ধরে অপেক্ষা করে রয়েছি, আমি চাই না বেশিরভাগ লোকের মতো কিছু সাদামাটা ঘটনা ডায়েরিতে লিখে রাখব। যেরকম অন্যান্য লোকেরা, বেশিরভাগ লোকেরা লিখে রাখে সাদামাটা ঘটনা, সেই সাদামাটা ঘটনা আমি ডায়েরিতে লিখে রাখব না, বরঞ্চ আমি চাই এই ডায়েরিটাই হবে আমার নিজের বন্ধু, এবং আমি আমার বন্ধুকে কিটি নামে ডাকবো। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক বলতে চাইছে যে অ্যান ফ্র্যাঙ্কের মনের মধ্যে প্রকৃত বন্ধুর যে ছবিটা ছিল, সে নিজের মনের মধ্যে যেটা ভাবতো যে একজন প্রকৃত বন্ধু কেমন হতে পারে, সেই যে ইমেজটা বা ছবিটা আরও বেশি উন্নত করার জন্য, এবং যে ওই প্রকৃত বন্ধুর জন্য অ্যান ফ্র্যাঙ্ক এতদিন অপেক্ষা করে রয়েছে, অর্থাৎ তার কাছে বন্ধু ছিল, কিন্তু এমন কোনো প্রকৃত বন্ধু ছিল না যার কাছে সে সমস্ত কিছু শেয়ার করতে পারবে, তার হৃদয়ের গভীরে যে সমস্ত কথাগুলো ছিল সেগুলোকে জানাতে পারবে। তো ওই ডায়েরিটাকেই সে চেয়েছিল, অ্যান ফ্র্যাঙ্ক চেয়েছিল ওই নিজের বন্ধু বানাতে, এবং সেই জন্য লাস্টে বলল যে আমি চাই না বেশিরভাগ লোকের মতো সাদামাটা ঘটনা আমার ডায়েরিতে আমি লিখে রাখতে, আমি চাই আমার এই ডায়েরিটা হবে আমার নিজের বন্ধু, এবং এই ডায়েরিটাকে আমি, এই বন্ধুটাকে আমি কিটি নামে ডাকবো। No one will grasp that I am talking about if I begin my letters to Kitty just out of the blue. So, albeit unwillingly, I will set by sketching in brief the story of my life. কেউ ধরতেই পারবে না বা কেউ বুঝতেই পারবে না আমি কি ব্যাপারে কথা বলছি যদি হঠাৎ করে আমি কিটিকে চিঠি লেখা শুরু করি। তাই যদিও অনিচ্ছাকৃতভাবে হলেও আমি আমার জীবনের একটা সংক্ষিপ্ত রূপরেখা লিখব। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক বলতে চাইছে কেউ বুঝতেই পারবে না আমি কি ব্যাপারে কথা বলছি যদি হঠাৎ করে আমি কিটিকে চিঠি লেখা শুরু করি। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক বলতে চাইছে যে আমার সেই বন্ধু বা প্রকৃত বন্ধুর নামটাকে আমি ঠিক করে নিয়েছি, আমি রাখবো কিটি, এবং কিটিকে আমি যদি চিঠি লেখা শুরু করি তাহলে তো কেউ বুঝতেই পারবে না, কারণ অ্যান ফ্র্যাঙ্কের এরকম কোনো বন্ধু ছিল না কিটি বলে, আর কাকে লিখছে সেটাও বুঝতে পারবে না। তাই যদিও অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ ইচ্ছা নেই মনের মধ্যে হলেও, আমি আমার জীবনের একটা সংক্ষিপ্ত যে রূপরেখা অর্থাৎ জীবন সম্পর্কে লিখব কিছুটা এই ডায়েরিতে। My father was 36 when he married my mother, who was then 35. আমার বাবার বয়স তখন 36 যখন তিনি আমার মাকে বিয়ে করেন, আর মায়ের বয়স তখন 25 বছর। My sister was born in 1926 in Frankfurt on Main. I followed on June 12, 1929, and we emigrated to Holland in 1933. When my father was appointed managing director of Travels N.V. 1926 সালে ফ্র্যাঙ্কফুর্ট অন মেন বলে যে জায়গায় আমার দিদি জন্মেছিলেন। আমি তারপরে জন্মাই 1929 সালের 12 জুন, এবং আমরা 1933 সালে হল্যান্ডে দেশান্তরিত হই। এমিগ্রেটেড মানে হচ্ছে টু লিভ এ কান্ট্রি পারমানেন্টলি অ্যান্ড টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ এক দেশ ছেড়ে দিয়ে অন্য একটা দেশে গিয়ে সেটেল হয়ে যাওয়া, অর্থাৎ সেখানেই থাকতে শুরু করা। তাহলে অ্যান ফ্র্যাঙ্ক বলছে যে
আমি জন্মেছিলাম 1929 সালের 12ই জুন এবং আমরা 1933 সালে হল্যান্ডে দেশান্তরিত হই, অর্থাৎ হল্যান্ডে গিয়ে থাকতে শুরু করি, যেখানে আমার বাবা ট্রেভিস অ্যান্ড ভিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্কের বাবা ট্রেভিস এনভি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে চাকরি শুরু করেন। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউএভার ফেল্ট দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জুইশ লজ, সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি। পরিবারের বাকিরা অবশ্য হিটলারের ইহুদি বিরোধী আইনের পুরো প্রভাব অনুভব করেছিল, তাই জীবন একেবারে চিন্তায় উদ্বেগে পরিপূর্ণ হয়ে উঠেছিল। কারণ হিটলার কি ছিল না, ইহুদি বিরোধী ছিল, অর্থাৎ ইহুদিদেরকে কিন্তু একেবারেই সহ্য করতে পারতো না এবং এরকম হাজার হাজার লাখ লাখ ইহুদিকে তিনি প্রাণে মেরে দিয়েছিলেন। তো এই হিটলারের ইহুদি বিরোধী যে আইন, সেই আইনের প্রভাব কিন্তু অ্যান ফ্র্যাঙ্কের পরিবারও বুঝতে পেরেছিল, তাই জীবন প্রচণ্ড চিন্তার উদ্বেগে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ইন 1938 মাই টু আঙ্কলস মাই মাদার্স ব্রাদার্স এসকেপ টু দ্য ইউএসএ। 1938 সালে আমার দুই মামা আমেরিকায় পালিয়ে যান। ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকায় পালিয়ে যান তার দুই মামা। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, শি ওয়াজ দেন 73। আমার যে বৃদ্ধা দিদা আমাদের কাছে সে সময় চলে আসেন, তার বয়স তখন 73 বছর। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। আমার দিদা মারা যান 1942 সালের জানুয়ারিতে। কেউ কখনো জানতেই পারবে না এখনও তিনি কতটা আমার চিন্তা ভাবনা জুড়ে আছেন এবং এখনও তাকে আমি কতটা ভালোবাসি। In 1934, I went to school at the Montessori kindergarten and continued there. 1934 সালে আমি মন্টেশ্বরি কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হই এবং সেখানেই আমি পড়া চালিয়ে যাচ্ছিলাম। It was at the end of the school year I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. স্কুলের বছরের শেষে আমি তখন 6Bতে পড়ি, তখন আমাকে মিসেস কে বিদায় জানাতে হলো। উই বোথ ওয়েপ্ট, ইট ওয়াজ ভেরি স্যাড। আমরা দুজনই খুব কেঁদেছিলাম, এটি ছিল খুবই দুঃখের। অর্থাৎ মিসেস কেও কেঁদেছিলেন, আবার অ্যান ফ্র্যাঙ্কও কেঁদেছিল সেই সময় যখন স্কুল তাকে ছেড়ে দিতে হয়েছিল। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জুইশ সেকেন্ডারি স্কুল, she into the 4th form and I into the 1st. 1941 সালে আমার দিদি মার্গটের সাথে ইহুদি সেকেন্ডারি স্কুলে চলে যায়। সে ছিল 4র্থ শ্রেণীতে এবং আর আমি ছিলাম 1ম শ্রেণীতে। So far everything is all right with the 4 of us and here I come to the present day. এতদিন পর্যন্ত আমাদের 4 জনের জন্য সব কিছুই ঠিকঠাক ছিল, আর এবার আমি বর্তমান দিনে আসছি। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক এইটুকু জানালো তার ছোটোবেলার যে ঘটনা, অর্থাৎ ছোটোবেলায় তিনি কোথায় জন্মেছিলেন, কবে জন্মেছিলেন, তার দিদির সম্পর্কে, তার মা বাবার সম্পর্কে, এবং তিনি এক দেশ থেকে ছেড়ে অন্য একটা দেশে গিয়ে সেখানে বাস করতে শুরু করেছিলেন। তারপরে তার স্কুল সম্পর্কে, অর্থাৎ তিনি কোন স্কুলে পড়েছিলেন, তার গ্র্যানি সম্পর্কে, অ্যান ফ্র্যাঙ্কের মামাদের সম্পর্কে যারা আমেরিকায় পালিয়ে গেছিল। তারপরে তিনি বললেন যে তিনি সেই স্কুলটা যখন ছেড়ে দিচ্ছেন তখন মিসেস কে কষ্ট পেয়েছিল, তারা দুজন মিলেই কেঁদেছিল। তারপরে তারা নতুন স্কুলে ভর্তি হয়েছিলেন। 1941 সালে অ্যান ফ্র্যাঙ্ক এবং তার বোন মার্গট জুইশ সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছিল এবং যখন তার দিদি ছিল 4র্থ শ্রেণীতে আর অ্যান ফ্র্যাঙ্ক তখন 1ম শ্রেণীতে ভর্তি হয়েছিল। আর শেষে এসে অ্যান ফ্র্যাঙ্ক বললেন যে এতদিন সব কিছুই আমাদের 4 জনের সাথে ঠিকঠাক ছিল, এইবার আমি আসি বর্তমান দিনের কথায়। অর্থাৎ এবার তিনি বর্তমান দিনের কথা বলতে শুরু করবেন। তাহলে এখানেই শেষ হলো অ্যান ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরি।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে জানাতে পারো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে অল নোটিফিকেশান করে দিও, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও।